আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। কোটি টাকার আইস ইয়াবা সহ 5 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে তেজগাঁওয়ে অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ঢাকা বিভাগে ৩,৫০০-এর মতো মাদক ব্যবসায়ী রয়েছে বলে জানায় অধিদপ্তর। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। দেশে মাদক চোরাচালানের অন্যতম পথ কক্সবাজারের টেকনাফ। মিয়ানমার থেকে যুগ যুগ ধরে এই পথ ধরেই দেশে প্রবেশ করছে বিভিন্ন ধরনের মাদক। সম্প্রতি আলোচনায় আসা আইসও এ পথ ধরেই সারা দেশে ছড়িয়ে পড়ছে। আইস তো এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে মিয়ানমার থেকেই আসে। ইয়াবা যেভাবে আসে ওইভাবেই আসছে। যারা বড় বড় চালান পাচার করে নিয়েছে এদের সহযোগিতায়, রোহিঙ্গাদের সহযোগিতায়, মিয়ানমারের সদস্যদের সহযোগিতায় একদিকে নৌকাতে পার হয়ে আরেকদিকে গভীর সমুদ্রে হাত বদল হয়, সেখানে হাত বদল হয়ে বিভিন্ন ওয়েতে আসছে আর কি। এমন একটি চক্রকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকায় একাধিক অভিযানে 560 গ্রাম আইস ও 1200 পিস ইয়াবাসহ 5 জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। প্রতি গ্রাম আইসের মূল্য প্রায় 10,000 টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকের মূল্য কোটি টাকার উপরে। আমরা জাকেরিয়া আহমেদকে আটক করার পরে তার তথ্যের ভিত্তিতে তারেককে ধরা হয়েছে, এরপরে সাদ্দামকে ধরা হয়েছে, এরপর শহীদুলকে ধরা হয়েছে, জসিমকে ধরা হয়েছে। এটা আমরা পর্যায়ক্রমে একজন আরেকজনের কাছ থেকে এগুলো পেয়েছি, তথ্যগুলো আমরা পেয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানী সহ ঢাকা বিভাগের 13টি জেলায় 3,500 মাদক ব্যবসায়ীর তালিকা করা হয়েছে। 2-3 মাস আগে মাদক ব্যবসায়ীদের একটা তালিকাও হালনাগাদ করেছি, যারা বাংলাদেশেই হালনাগাদ করা হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে এই তালিকা ধরে ধরে আমরা মূলত টার্গেট করেছি। টার্গেট করে তাদের পিছনে নিজেদের লোকজন কাজ করছে, পেশাদার সোর্স কাজ করছে, এবং তাদের তথ্যের ভিত্তিতেই আমরা অভিযানগুলো পরিচালনা করছি। সাধারণত যে পরিমাণ মাদক জব্দ করা হয় তার চেয়ে 10 গুণ বেশি মাঠে থেকে যায়। আইসের ক্ষেত্রে এখনো তেমন বিস্তার হয়নি বলে জানায় সংস্থাটি। আইসের বিস্তারটা এখনো ওইভাবে হয়নি, দামটা অনেক বেশি, যার কারণে সকলের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। তবে এরা বাজার পাওয়ার জন্য চেষ্টা করছে। আমরাও স্পেশালি নজরদারি করছি, নজর দিয়েছি, চেষ্টা করছি যে ইয়াবার মতো যাতে করে ছড়িয়ে না পড়ে আর কি। মাদকের গডফাদারদের ধরতে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে কৌশল পাল্টানোয় অনেক সময় তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। গডফাদার তালিকা আলাদা আছে, খুচরা ব্যবস্থা তালিকাও আলাদা আছে। খান আলামিন, আরটিভি, ঢাকা। লাশ থাকুক আর না থাকুক, চন্দ্রিমা উদ্যানে কোনো কবর থাকতে পারে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, জিয়াউর রহমান যে জাতির পিতার খুনি এখন তা প্রমাণ করার কিছু নেই। সংসদ ভবন এলাকায় তার কবর থাকা জাতির জন্য লজ্জার। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। আপনার যে নকশা সেটাকেও বিকৃত করে সেখানে কোনো কবরস্থান থাকার কথা নয়। আর জিয়াউর রহমান সাহেব জাতির পিতার খুনি, এই ব্যাপারে আমার মনে হয় আজকে প্রমাণ না করার মতন এভিডেন্সের কোথাও অভাব নাই। আর এটা জোর করে এভিডেন্স সংগ্রহ করা হচ্ছে না। উনি খুন করার জন্য হি ওয়াজ অ্যাসাইন্ড। আজ রাত থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা টেস্টের জন্য আরটি-পিসিআর ল্যাবের ট্রায়াল শুরুর আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। যদি আজ রাতে ট্রায়াল রান শুরু না হয় তবে আগামীকাল থেকেই সাবজেক্ট টু ফ্লাইট চালু করতে পারবে বলেও আশা করেন তিনি। কাল থেকেই বিমানবন্দরে করোনা পরীক্ষা করে আরব আমিরাতের যাত্রীরা যেতে পারবে বলেও জানান মন্ত্রী। দুপুরে বিমানবন্দরে পিসিআর ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। যে পর্যায়ে যে কাজ হয়েছে, আর আমাকে আশ্বস্ত করেছেন যে আজকে রাত্রে ভিতে ওনারা ট্রায়াল রানও করে নেবেন। আজকে রাত্রে ভিতে ট্রায়াল রান যদি হয়ে যায়, সাবজেক্ট টু আপনার ফ্লাইট অ্যাভেলেবল যেটা আছে, হয়তো কাল থেকেই যাওয়া আরম্ভ হয়ে যাবে। বিশ্বে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বেশি খাদ্য উৎপাদনের মাধ্যমে বিশ্বব্যাপী একটি স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ফুড সিস্টেমস সামিটে ভার্চুয়াল আলোচনায় এই আহ্বান জানান তিনি। আরেক অনুষ্ঠানের রেকর্ডকৃত বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সময়ের সবচেয়ে জরুরি আহ্বান হচ্ছে ধনী ও দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বিভাজন দূর করা। এদিকে আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে আশরাফুল হাসান বুলবুলের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মুজাহিদ হাসান।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে একটি বৈশ্বিক জোট ও অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে খাদ্যের অপচয় হ্রাসের প্রয়োজনীয়তা তুলে ধরেন। টেকসই খাদ্য ব্যবস্থা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর জন্য বর্ধিত তহবিল প্রয়োজন। আমরা এজেন্ডা 2030 অর্জনে আমাদের জাতীয় নীতিমালা ও কর্ম পরিকল্পনায় খাদ্য ব্যবস্থার রূপান্তরকে একটি অন্তর্ভুক্ত হাতিয়ার হিসেবে সমন্বিত করেছি। জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহামারী পরবর্তী পুনরুদ্ধার ও স্থিতিশীল খাদ্য ব্যবস্থার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই সম্মেলন গুরুত্বপূর্ণ। সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ এজেন্ডা সমতা ও অন্তর্ভুক্তি অর্জনের পদক্ষেপ নামের আরেক অনুষ্ঠানে ধারণকৃত বক্তব্যে টিকা বৈষম্য দূর করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোভিড-19 মহামারীর দরিদ্রতম এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে ফেলেছে। দারিদ্র্য, বৈষম্য এবং বিভাজন দূর করার ক্ষেত্রে আমাদের কয়েক দশকের অগ্রগতি আবার পেছন দিকে হাঁটছে। বক্তৃতায় সমতার প্রশ্নে বাংলাদেশের অবস্থান এবং সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলি, ভিয়েতনামের প্রেসিডেন্ট এনগুয়েন জুয়ান ফুক ও নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজাহিদ আহসান, RTV। কৃষকদের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ হাসিনা SDG অগ্রগতি পুরস্কার পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করে কৃষক লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও এতে অংশ নেন। এই দেশে কৃষক যাতে কোনোখানে কোনো কষ্টে না পড়ে, কোনোখানে যেন তাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাই দেন সেই ভাগটা তারা বুঝে পায়, তার অধিকার প্রতিষ্ঠিত হয়, কেউ যেন এগুলো নিয়ে নয় ছয় করতে না পারে, এই ব্যাপারে সজাগ এবং অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন। নিউ ইয়র্কের স্থানীয় একটি হোটেলে আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্সের 12 বার্ষিক বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে একথা বলেন FBCCI এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এছাড়া নিউ ওয়ার্ল্ড নিউ হোপ শীর্ষক এক বৈঠকে অংশ নেন তিনি। নিউ ইয়র্ক থেকে আশরাফুল হাসান বুলবুলের পাঠানো তথ্যছবিতে মুজাহিদ হাসানের আরেকটি রিপোর্ট। বৃহস্পতিবার নিউ ইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্স এবার 12 বার্ষিক বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন BGMEA প্রেসিডেন্ট ফারুক হাসান। এ সময় FBCCI সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনার এই সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো। বিশ্বে বিনিয়োগের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ। এই প্যান্ডামিকের কারণে বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক ভালো ছিল এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ইকোনমিটা অত খারাপ হয়নি। আমাদের যে কমিউনিটি যারা আছে এখানকার ব্যবসায়ীরা, তারা যদি ওই জায়গায় আমাদেরকে হেল্প করতে পারে, পাশাপাশি তারা যদি আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে পারে। বাংলাদেশে এখন 101টি স্পেশাল ইকোনমিক জোন করা হয়েছে। আমি মনে করি এনআরবিরা একটা দুটো স্পেশাল ইকোনমিক জোন নিয়ে তারা ওখানে ইন্ডাস্ট্রি করতে পারে, প্রোডাক্টগুলি নিয়ে আসতে পারে। পর্যটন খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে FBCCI সভাপতি বলেন, কক্সবাজারে ইকোনমিক জোন তৈরির কাজ চলছে। কক্সবাজারে একটা নতুন আপনার স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, যেখানে শুধু অ্যামাজন পার্ক পর্যটন বিষয় যতগুলি জিনিস দরকার সেগুলি হবে, সেখানে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। জসিমউদ্দিন আরো বলেন, গার্মেন্টস ছাড়াও অন্যান্য খাতে বাংলাদেশ ভালো করছে, যেখানে মার্কিনিরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা বিনিয়োগ করতে পারেন। ডিজিটাল বাংলাদেশের কন্ট্রিবিউশন করতে পারে, আইটিতে ভালো করছেন, তারা যদি বাংলাদেশে আসেন, তারা যদি বাংলাদেশের অর্থনৈতিক কন্ট্রিবিউট করে, আমি মনে করি বাংলাদেশ আরো এগিয়ে যাবে। এর আগে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিদের আয়োজনে নিউ ওয়ার্ল্ড নিউ হোপ শীর্ষক এক সাইডলাইন বৈঠকে অংশ নেন FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় দেশের বাইরে থাকা প্রবাসীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন তিনি। মুজাহিদ আহসান, RTV।
ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অনলাইন লেনদেনে স্বচ্ছতা আনতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে পেমেন্ট গেটওয়ে সিস্টেম ই কমার্স খাতে গলার কাঁটায় পরিণত হয়েছে। গেটওয়ে সেবাদান প্রতিষ্ঠানগুলোতে আটকে আছে শত শত কোটি টাকা। সম্প্রতি ই কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই ক্যাবের 16টি প্রতিষ্ঠান অভিযোগ জানিয়েছে। ব্যবসায়ীরা বলছেন গেটওয়েগুলোতে গ্রাহকের টাকা আটকে থাকার কারণে তারা পণ্য সরবরাহ করতে পারছেন না। বিস্তারিত দেখুন সেলিম মালিকের রিপোর্টে। ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র ই-অরেঞ্জ থেকে। দেশের বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের টাকা নিয়ে পণ্য না দেওয়ার অভিযোগ উঠলে গত 4 জুলাই থেকে শুরু হয় পেমেন্ট গেটওয়ে সার্ভিস, যেখানে একজন গ্রাহক অনলাইনে অগ্রিম অর্থ পরিশোধ করলে সে অর্থ সরাসরি পাবেন না ই কমার্স প্রতিষ্ঠান। গ্রাহক পণ্য বুঝে পেয়েছেন, নিশ্চিত হলেই কেবল টাকা তুলতে পারবে সংশ্লিষ্ট ই কমার্স প্রতিষ্ঠান। আমার আস্থা ই-অরেঞ্জ। আপাত দৃষ্টিতে এমন সিস্টেম সুবিধাজনক মনে হলেও এর বাস্তবতা বেশ হয়রানিমূলক, কারণ গ্রাহক পণ্য বুঝে পেলেও গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর অদক্ষতার কারণে আটকে থাকছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অর্থ। 10,000 লিস্ট পাঠাইছি ফার্স্ট, আমরা 1.5 মাস লাগাইছে 10,000 লিস্ট পাবলিশ করতে, মানে শেষ করতে কল। 1.5 মাস পর আমাদের রিপোর্ট দিছে। তাদের বিভিন্ন ধরনের বাহানা, আজ এইটা দিতে হবে, কাল ওইটা দিতে হবে, এই ফরম্যাট না ওই ফরম্যাট, তারা শুধু জিনিসটা ডিলে করছে। সম্প্রতি ই ক্যাবের কাছে এমন অভিযোগ করেছে 16টি প্রতিষ্ঠান। পেমেন্ট গেটওয়েতে কেবল QCOM.com এরই পাওনা 400 কোটি টাকার বেশি। গেটওয়ের কারণেই টোটাল বিজনেস নষ্ট হচ্ছে। আপনাকে দেখেন, আগস্ট মাস পর্যন্ত কিন্তু আমাদের দেশে কোনো কমপ্লেন ছিল। 4 তারিখে এসকো সিস্টেম ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে তো পুরো চেঞ্জ ইন্ডাস্ট্রি, কোনো কেউ কিছু করতে পারতেছে না। এই সিস্টেম চলতে পারলে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি দাঁড়াবে না, অসম্ভব। এদিকে সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে নড়ে চড়ে বসেছে ই ক্যাব। বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা কথা বলেছি, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং কমপ্লেন গুলো নিয়েছি এবং এই কমপ্লেন গুলো সম্পর্কে তাদেরকে অবগত করেছি। তারা বলেছে যে খুব শীঘ্রই হয়তো তাদেরকে নিয়ে বসবে, একসাথে বসে একটা প্রবলেম সলভের একটা মানে দ্রুততর নিষ্পত্তির একটা ব্যবস্থার দিকে যাবে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থার অভিযোগ না থাকলে টাকা দ্রুত ছাড় করা হবে। যদি গভর্নমেন্টের অন্য কোনো সংস্থা এটা করে থাকে, সেখানে তো বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেওয়ার অবকাশ নাই। সেলিম মালিক, RTV, ঢাকা। ভোগান্তির আরেক নাম রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রায় প্রতিটি সড়ক ও অলিগলিতে একসঙ্গে কাজ করছে সড়ক, পানি, গ্যাস সহ কয়েকটি সেবা সংস্থা। কয়েক মাস ধরে রাস্তা খুঁড়ে রাখায় সীমাহীন দুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে জিম্মি স্থানীয় জনপ্রতিনিধিরাও। নিহান নন্দীর ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেই যেন দায় সেরেছেন কর্তৃপক্ষ, আর উন্নয়নের পার্শ্ব প্রতিক্রিয়ায় মাসের পর মাস ধরে সীমাহীন দুর্ভোগ পোয়াচ্ছেন এলাকাবাসী। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল প্রায় 2 মাস ধরেই বন্ধ এলাকার বেশিরভাগ সড়ক। রাস্তার মাঝখানে চলছে নর্দমা নির্মাণের কাজ। চলাচলের বিকল্প ব্যবস্থা দূরে থাক, রাস্তার উপরেই ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। ফলে পথ চলায় এখন দায়। অনেক কষ্ট হইতেছে, মানে পেসেঞ্জার আইতে পারতেছে না, গাড়ি লয়ে বইটা যায় উল্টা জায়গা, মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হয়, গাড়ি ঘোড়া চালাইতে কষ্ট হয় আমাদের। এখান দিয়ে বর্তমানে বড় গাড়িগুলো কমই চলে, রিক্সা চলে। অথচ সড়ক খনন নীতিমালা 2019 অনুযায়ী জনদুর্ভোগ হয় এমন সময় সড়ক খোঁড়া যাবে না। সংস্কার কাজ 28 দিনের মধ্যে শেষ করতে হবে। প্রধান সড়কে ছুটির দিন ও রাতে কাজ করতে হবে। তবে এসব নিয়ম কেবল প্রকল্পের নথিতেই সীমাবদ্ধ। জনভোগান্তি কমাতে সড়কের একটি লেন খুলে দিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার তাগাদা দিলেও ফল পায়নি স্থানীয় কাউন্সিলর। দুর্ভোগ সব জায়গায় হইতেছে না, আমরা দেখতেছি এটা, যেখানে দুর্ভোগ হইতেছে না কন্ট্রাক্টর ঠিকাদার বলতেছে, ঠিকাদার তো হয় না, তাদের লোকজন আছে, তাদেরও বলতে আছি যে তাড়াতাড়ি বালুগুলো সরো, মানুষ কষ্ট না করে, একটা গাড়ি আইলে যে বন্ধ না থাকে, এগুলো আমরা দেখতে আছি, যে জায়গাতে আমরা বলতে আছি এগুলো। শুধু তেজগাঁও নয়, গুলশান, ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে উন্নয়ন ও সংস্কার কাজ। ফলে নগর জুড়েই প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দ্রুত কাজ শেষ করা ছাড়া নগরবাসীকে স্বস্তি দেওয়ার বিকল্প দেখছেন না এই নগরবিদ। ঠিকাদার প্রতিষ্ঠানগুলোও একটা নির্দিষ্ট কার্যাদেশের বিপরীতে এই কাজগুলো নেয় এবং সেখানে তারা কিন্তু শর্ত সাপেক্ষে বলে দেয় যে কোন কোন কাজের সময় কি কি ধরনের বিকল্প ব্যবস্থা তারা গ্রহণ করবে। সেই কাজগুলো তারা গ্রহণ করছে কিনা ক্লায়েন্ট প্রতিষ্ঠান যারা আছে
তাদের উচিত হবে এগুলোকে দেখভাল করা। উন্নয়ন ও সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে যেন জনভোগান্তির সৃষ্টি না করে তার দেখভালের দায়িত্ব নগর কর্তৃপক্ষের। এখন তাদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। জুলহাস কবির, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বে দেশের সুনাম কুড়িয়ে আনছেন তখন বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের ডাক দেয় কিন্তু দেশের মানুষ তাতে সাড়া দেয় না। পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আজকে শেখ হাসিনা দেশের সুনাম কুড়িয়ে এনেছে আর এরা দেশের দুর্নাম করছে, আর বিএনপি দেশের দুর্নাম করে। আজকে বিদেশিদের কাছে দেশকে তারা ছোট করে, বিদেশিদের কাছে। করোনাকালে মানুষের আয় কমলেও বেড়েছে খাদ্যদ্রব্যের মূল্য। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাজারের এমন ঊর্ধ্বগতির চিত্র দেখা যায়। ইলিশ ও চিংড়ি কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও বাড়তি সিম, টমেটো, শসা ও কাঁচা মরিচের দামও। এদিকে চিনি, তেল ও মসুর ডাল আগের দামে বিক্রি হচ্ছে। বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্টে। করোনাকালে মানুষের আয় কমলেও বাজারে দফায় দফায় বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের, বাধ্য হয়েই বাড়তি দামেই কিনতে হচ্ছে এসব পণ্য। রাজধানীর কাউরান বাজার ঘুরে দেখা যায় আগেই বেড়ে যাওয়া মুরগির দাম সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 165 টাকা ও সোনালী মুরগি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। খাদ্যর দাম বেশি, খামারিরা মাল তুলতে কম তুলছে, যার কারণে এক ধরনের প্রোডাকশন ক্রাইসিস। 2-3 মাস যাবত মুরগির দামটা বেশি, এই যে ডিমের দাম বেশি, সবকিছুই সিন্ডিকেটের মাধ্যমে চলতেছে। বেড়েছে ইলিশ ও চিংড়ি মাছের দাম, তবে অন্যান্য মাছের দাম কিছুটা সহনীয় পর্যায়ে আছে। যেগুলো আমরা আগে 1000 টাকা কেজি বেচতাম, এখন বর্তমান 1100 টাকা বিক্রি করতেছি, আর যেগুলো বেচতাম 800 টাকা এখন 900। ইন্ডিয়া এক্সপোর্ট হইতেছে, এই জন্য মাছের দামটা একটু বাড়তেছে। গলদা চিংড়ি 650 টাকা, কারালি চিংড়ি 600, বাগদা 650 টাকা, 100 টাকা বেশি। ইলিশ মাছ আর চিংড়ি মাছের দামটা বেশি। এদিকে সব ধরনের সবজি কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ সপ্তাহের ব্যবধানে রাজধানীর সব বাজারেই 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। টমেটো, শসা, গাজর ও সিম বিক্রি হচ্ছে বাড়তি দামে। সিম বেশি আমরা 160 টাকা, 50 টাকা, টমেটো বেশি 100 টাকা। যেভাবে আসছে সেভাবে আমাদের কিনে খাওয়া লাগবে। আমরা যারা অল্প আয়ের মানুষ, কিছু করার নাই, আমরা তো সব জায়গায় জিম্মি। প্রত্যেকটা জিনিস দাম বেশি। চিনি, সয়াবিন তেল, মসুর ডাল ও ডিম বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। দ্রব্যমূল্যের দামের মধ্যে চিনি, তেল, ডাল এই তিনটা জিনিসের দাম তুলনামূলকভাবে বেশি। তবে গরু ও খাসির মাংসের দামে পরিবর্তন হয়নি, আর চালের সরবরাহ স্বাভাবিক থাকলেও কমেনি দাম। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের মেমফিস শহরতলিতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 12 জন। গোলাগুলির পর সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সুপার মার্কেটে গুলির খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশের সদস্যরা। মার্কেটের বাইরে গাড়ি পার্কিংয়ের স্থানে বন্দুকধারীর মরদেহ পাওয়া যায়। হামলায় গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। দুপুরের সংবাদে পর্যন্ত RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।